আচ্ছা, তো আজ আমরা স্টার্ট করছি ইউরিনারি সিস্টেম বা রেনাল সিস্টেম। এটাকে আরেকটা এই রিলেটেড যে পড়াশোনা সেটাকে আরেকটা নামে ডাকা হয়, যেটা হচ্ছে নেফ্রোলজি। নেফ্রোলজি হচ্ছে সায়েন্টিফিক স্টাডি অফ কিডনি। ঠিক আছে, কিডনি সায়েন্টিফিক স্টাডিকে নেফ্রোলজি বলছে। আরেকটা কি টার্ম আছে? ইউরোলজি। ইউরোলজি হচ্ছে সায়েন্টিফিক স্টাডি অফ মেল অ্যান্ড ফিমেল ইউরিনারি সিস্টেম অ্যান্ড মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তিনটে টার্ম লিখে রাখো, ইউরিনারি সিস্টেম বা রেনাল সিস্টেম, যেটা হচ্ছে নেফ্রোলজি হচ্ছে সায়েন্টিফিক স্টাডি অফ কিডনি, আর ইউরোলজি হচ্ছে সায়েন্টিফিক স্টাডি অফ মেল অ্যান্ড ফিমেল ইউরিনারি সিস্টেম এবং মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। ঠিক আছে, এরপর আসছি আমাদের ইউরিনারি সিস্টেম বা রেনাল সিস্টেম কার মধ্যে পড়ছে? এক্সক্রিয়েটরি সিস্টেমের মধ্যে পড়ছে। বডির যে এক্সক্রিয়েটরি সিস্টেম তার মধ্যে পড়ছে কিন্তু ইউরিনারি সিস্টেম বা রেনাল সিস্টেম। এক্সক্রিয়েটরি সিস্টেমের মধ্যে আরো তিনটে সিস্টেম আছে, যেটা হচ্ছে স্কিন বা ইন্টিগুমেন্টারি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম এবং ডাইজেস্টিভ সিস্টেম। অলরেডি আমাদের তিনটে শেষ হয়ে গেছে। ঠিক আছে, তো আজ আমরা পড়ছি ইউরিনারি সিস্টেম। ইউরিনারি সিস্টেমকে বললাম, এটাকে আরেকটা নামে ডাকা হয়, যেটা হচ্ছে নেফ্রোলজি, আর এটা হচ্ছে এক্সক্রিয়েটরি সিস্টেমের একটা পার্ট। তো ইউরিনারি সিস্টেম কি কি নিয়ে গঠিত? ইউরিনারি সিস্টেমটা কি কি নিয়ে গঠিত হচ্ছে? দুটো কিডনি, দুটো ইউরেটাস, একটা ইউরিনারি ব্লাডার এবং একটা ইউরেথ্রা। ঠিক আছে, এখানে একটা গ্রস স্ট্রাকচার দেওয়া আছে, দেখো। দুটো কিডনি, একটা ইউরেথ্রা, একটা ইউরিনারি ব্লাডার। এখানে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে ইউরেথ্রা। ঠিক আছে, একটা ইউরিনারি ব্লাডার আর দুটো ইউরেটার। মেনলি রেনাল সিস্টেম এটা, এই দুটো কিডনি, দুটো ইউরেটার, একটা ইউরিনারি ব্লাডার এবং ইউরেথ্রা নিয়ে গঠিত। এইগুলো হচ্ছে মেন। এছাড়াও আরো বাকি অ্যাক্সেসরি এটা ওটা করে কম বেশি আছে। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এরপর আসছি ফাংশনস অফ ইউরিনারি সিস্টেম বা কিডনি। ফাংশনস অফ ইউরিনারি সিস্টেম বা কিডনি, মেন ফাংশন হচ্ছে, হেডিং করে লিখে রাখবে মেন পয়েন্ট হিসেবে, এক্সক্রিশন অফ ওয়েস্ট প্রোডাক্ট। মেনলি এক্সক্রিশন অফ ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো বলছি সেগুলির মধ্যে আবার হবে, কিন্তু আবার কয়েকটা করে অ্যাড হবে। ঠিক আছে, এক্সক্রিশন অফ ওয়েস্ট প্রোডাক্ট, প্রোডাকশন অফ হরমোন, রেগুলেশন অফ ব্লাড পিএইচ এবং রেগুলেশন অফ ইলেকট্রোলাইট এবং ব্লাড অসমোলারিটি, আর রেগুলেশন অফ ভলিউম অ্যান্ড বিপি, ব্লাড ভলিউম অ্যান্ড বিপি, রেগুলেশন অফ ব্লাড ভলিউম অ্যান্ড বিপি। কি কি বললাম? এক্সক্রিশন অফ ওয়েস্ট প্রোডাক্ট, প্রোডাকশন অফ হরমোনস, রেগুলেশন অফ পিএইচ, excretion of waste product, production of hormones, regulation of blood pH, regulation of electrolyte and blood osmolarity এবং regulation of blood volume and BP। আসছি excretion of waste product এর মধ্যে কি কি আছে। excretion of waste product এর মধ্যে আছে, kidney excretes waste product like ammonia and urea, mainly ammonia and urea, uric acid, creatinine and bilirubin। অ্যামোনিয়া, ইউরিয়া, ক্রিয়েটিনিন, বিলিরুবিন অ্যান্ড ইউরিক অ্যাসিড, এগুলো মেনলি আমাদের কিডনি থেকে এক্সক্রিশন হচ্ছে। ঠিক আছে, এগুলো মেনলি আমাদের কিডনি থেকে এক্সক্রিশন হচ্ছে। বোঝা গেছে? এখানে দেখো, মেনটেন হিমোস্ট্যাসিস বাই কন্ট্রোলিং কম্পোজিশন, ভলিউমস অ্যান্ড প্রেসার অফ ব্লাড দেওয়া আছে। ফর্মেশন অ্যান্ড এক্সক্রিশন অফ ইউরিন, also create H plus ion, maintenance of BP, erythropoietin is secreted by peritubular cells, gluconeogenesis,
participating in synthesis of vitamin D, regulation of blood, maintenance blood osmolarity। এখানে তোমার ছেড়ে ছেড়ে পয়েন্ট করে দিয়ে আছে, ঠিক আছে, কিন্তু এখানে এক্সক্রিশন অফ ওয়েস্ট প্রোডাক্টের মধ্যে একটা পয়েন্ট করবে যেখানে লিখবে অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন অ্যান্ড বিলিরুবিন। এই যে দেখো এখানে আছে, ঠিক আছে। ইউরিয়া কিভাবে হচ্ছে, মেটাবলিজম অফ প্রোটিনের প্রভাব জন্য হচ্ছে, ইউরিক অ্যাসিড মেটাবলিজম অফ নিউক্লিক অ্যাসিড ডিএনএ আরএনএ এর জন্য হচ্ছে, ক্রিয়েটিনিন কি জন্য হচ্ছে, মেটাবলিজম অফ ফসফো ক্রিয়েটিনিন অফ মাসেল ফাইবার্স, আর বিলিরুবিন কি জন্য হচ্ছে, হিমোগ্লোবিনের ডিস্ট্রাকশনের কারণে হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসছি প্রোডাকশন অফ হরমোন। কি কি হরমোন প্রোডাকশন হয় এখানের মধ্যে, এরিথ্রোপয়েটিন, রেনিন এবং 1,25-D হাইড্রক্সি কোলেক্যালসিফেরল। 1,25-D হাইড্রক্সি কোলেক্যালসিফেরল, ঠিক আছে। এই হরমোন গুলো এখানে থেকে খরিত হচ্ছে, ঠিক আছে। রেনিন, এরিথ্রোপয়েটিন এবং 1,25-D ডাইহাইড্রক্সি কোলেক্যালসিফেরল। আর রেগুলেশন অফ ব্লাড পিএইচ, রেগুলেশন অফ ব্লাড পিএইচটা কিভাবে রেগুলেটেড হচ্ছে, হাইড্রোজেন আয়নটাকে এক্সক্রিশন করছে, ঠিক আছে, এবং রিটেনশন অফ সিনথেসিস অফ HCO3 মাইনাস আয়ন। সবসময় কি হয়, অপোজিট আয়ন, ঠিক আছে, যেটা হচ্ছে এক্সক্রিট করে সেটা হচ্ছে অপোজিট আয়নটা, তার অপোজিট আয়নটাকে হচ্ছে আকর্ষণ করে বা তার অপোজিট আয়নটাকে প্রিপেয়ার করে, ঠিক আছে। রিটেনশন অফ সিনথেসিস অফ HCO3 মাইনাস, H প্লাস আয়নটাকে বের করে দিচ্ছে এবং HCO3 মাইনাস তৈরি করছে। কোথায় তৈরি হচ্ছে, রেনাল টিউবুলস এর মধ্যে। এরপর আসছি অসমোলারিটি, ব্লাড অসমোলারিটি বজায় রাখছে। ব্লাড অসমোলারিটি বজায় রাখছে এবং রেগুলেশন অফ ব্লাড ভলিউম অ্যান্ড বিপি, ব্লাড ভলিউম এবং বিপিটাকে রেগুলেশন করছে। কিভাবে করছে কেউ বলতে পারবে, রেগুলেশন অফ ব্লাড ভলিউম অ্যান্ড বিপি কারো জানা আছে? রেগুলেশন অফ ব্লাড ভলিউম অ্যান্ড বিপিটা কিভাবে করছে জানা আছে কারো? সেটা সোডিয়াম পটাশিয়ামের ব্যাপার হলো। ব্লাড ভলিউম হচ্ছে যেহেতু ব্লাড পরিশ্রুতকরণের মধ্যে আমাদের তোমার ইউরিনটা ফর্মেশন হচ্ছে, তাই তো, ব্লাডটা পরিশ্রুত হয়ে পরে ইউরিনটা ফর্মেশন হচ্ছে। তাহলে যদি কিডনিতে ইউরিন ফর্মেশন কম হয় বা কিডনিতে ইউরিন ফর্মেশন বেশি হয়, তাহলে সেখানে ব্লাড ভলিউমটা অনেকটাই এফেক্টেড হচ্ছে, ঠিক আছে, ব্লাড ভলিউমটা এফেক্টেড হচ্ছে। যদি ইউরিন ফর্মেশন না হচ্ছে তাহলে ব্লাড ভলিউম বেড়ে যাচ্ছে, এবং যদি ইউরিন ফর্মেশন বেশি হচ্ছে তাহলে কিন্তু ব্লাড ভলিউম মেনটেন থাকছে। এবার ব্লাড ভলিউমের উপর কিটা নির্ভর করছে, ব্লাড প্রেশার নির্ভর করছে। বেশি ব্লাড ভলিউম যখন থাকছে এবং কম ইউরিন হচ্ছে তখন ব্লাড প্রেশার হাই হয়ে থাকছে, আর যখন কম ব্লাড প্রেশার থাকছে তাহলে কম ব্লাড ভলিউম থাকছে, ঠিক আছে, তখন তোমার ইউরিন ফর্মেশন বেশি হচ্ছে বা নর্মাল থাকছে। বোঝা গেছে? সবার বোঝা গেছে? বললাম যে ব্লাড ভলিউম আমাদের কিডনি কি করছে, কিডনি হচ্ছে যে ব্লাড যেটা আমাদের শরীরের মধ্যে আছে সেটাকে ছাঁকনির মতো করে ছাঁকছে, তারপর ইউরিন তৈরি করছে,
তাই তো? ছাঁকনির মতো করে ছাঁকছে নেফ্রন দ্বারা। নেফ্রন হচ্ছে কিডনির গঠনগত এবং কার্যগত একক, ঠিক আছে, পড়বো এটা। তো নেফ্রন দ্বারা ব্লাডটা পরিশুদ্ধ হচ্ছে এবং সেটা থেকে ইউরিন ফর্মেশন হচ্ছে। তাহলে মনে করো আমার একটা বড় কন্টেনারের মধ্যে ব্লাডটা আছে, ঠিক আছে, সেখান থেকে ছেঁকে পড়ে আমার হালকা হালকা করে ছাঁকা হচ্ছে এবং সেটা ইউরিনটা ফর্মেশন হচ্ছে। তাহলে কি বড় কন্টেনারটার থেকে একটু একটু করে ছেঁকে জিনিসটা মানে লিকুইডটা আমার ভলিউম কমতে কমতে থাকছে, যেহেতু ইউরিন ফর্মেশন হচ্ছে। কিন্তু এবারে যদি ধরো হঠাৎ করে আমার ইউরিন ফর্মেশন হলো না, তাহলে কন্টেনারে যতটা পরিমাণ ব্লাড আছে অতটাই তো ব্লাড থেকে যাবে, বুঝা গেছে? তাহলে কি হচ্ছে, ব্লাডের ভলিউমটা বেশি থেকে যাচ্ছে। যখন ব্লাডের ভলিউম বেশি তখন বিপি বেশি থাকছে, আর যখন ব্লাড থেকে ইউরিন তৈরি হচ্ছে, ফর্মেশন হচ্ছে, তখন ব্লাডের ভলিউমটা একটু একটু করে কমছে, তাহলে বিপি মেনটেন থাকছে এবং বিপিটা ঠিক রেঞ্জে থাকছে। বোঝা গেছে? স্বপ্না বোঝা গেছে? আচ্ছা, ফ্রুসেমাইড বলে আমরা একটা মেডিসিন ইউজ করি না, সেটা কি করে? সেটা হচ্ছে ইউরিন ফর্মেশনে সহায়তা করে, এটা মনে রাখবে। এটা হচ্ছে লুপ ডায়োরেটিক। লুপ ডায়োরেটিক্স, তো এটা আমাদের পরে, হ্যাঁ, ল্যাসিক্স যেটা আমরা ইউজ করি সেটা। তো যখন ইউরিন ফর্মেশন হয় না পেশেন্টের, দেখবে যারা ক্লিনিক সেটিংস এ কাজ করছো তারা দেখবে যে যখন ইউরিন ফর্মেশন হয় না তখন কি করে ওইটা মেডিসিনটা দেওয়া হয়, তখন কিন্তু পেশেন্টের সেরকম কোনো প্রবলেম না থাকলে ইউরিন কিন্তু ফর্মেশন হতে থাকে এবং বিপিটা ঠিকঠাক মাত্রায় আসে, ঠিক আছে। যখন পেশেন্টের ইউরিন ফর্মেশন হচ্ছে না সকাল থেকে, তখন বিপি হাই হয়ে থাকে এবং ওই মেডিসিনটা দিলে বিপিটা নর্মাল হয়ে যায়, ঠিক আছে। এক্সক্রিশন প্রোডাক্টস গুলো অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড এবং ক্রিয়েটিনিন আর বিলিরুবিন বললাম। অ্যামোনিয়া এন্ড ইউরিয়া মেটাবলিজম অফ প্রোটিন, ইউরিক অ্যাসিড মেটাবলিজম অফ নিউক্লিক অ্যাসিড, creatinine metabolism of phosphocreatinine and phosphocreatinine of muscle fibers, আর বিলিরুবিন হিমোগ্লোবিন না ডিস্ট্রাকশনের জন্য। ব্লাড ট্রান্সফিউশনে ল্যাসিক দেওয়া হয় কারণ ব্লাড ট্রান্সফিউশনের সময় তোমার যে ব্লাডটা আছে তার সাথে তো আবার ব্লাড যোগ করা হচ্ছে না, তাহলে কি হচ্ছে না ভলিউম বাড়ানো হচ্ছে। সেই ক্ষেত্রে ভলিউমটা বাড়ানোর জন্য এবং ব্লাডের ব্লাড প্রেশারটা মেনটেন করার জন্য ওটা ল্যাসিকটা দেওয়া হয়। এরপর আসছে কিডনি। কিডনি কোথায় সিচুয়েটেড, আমরা প্রথমে সিচুয়েশনটা আমরা পড়ে নেবো, ঠিক আছে। এখানে কি লেখা আছে কিডনি কোথায় সিচুয়েটেড? লোকেশন, এ দেখো লোকেশন লেখা আছে at both sides of vertebral column, below the diaphragm and behind the peritoneum. Below the diaphragm and behind the peritoneum. এটাকে মার্ক করে রাখবে, বিলো দ্য ডায়াফ্রাম এন্ড বিহাইন্ড দ্য পেরিটোনিয়াম। কিডনি লোকেশন এটা, ঠিক আছে। কিরকম দেখতে হয়? রেডিশ ব্রাউন দেখতে হয়, পেয়ার্ড রেডিশ ব্রাউন বিন শেপেড অর্গান। কিডনি হচ্ছে একটা পেয়ার্ড রেডিশ শেপেড বিন শেপেড রেডিশ ব্রাউন অর্গান। ঠিক আছে। The kidneys are retroperitoneal organ lies behind the peritoneum. Retroperitoneal organ lies behind the peritoneum.
আচ্ছা, রাইট কিডনি হচ্ছে লেফট কিডনির থেকে একটু নিচে থাকে, ঠিক আছে? রাইট কিডনি স্লাইটলি লোয়ার দেন লেফট কিডনি। কারণ কি, লিভার সিচুয়েটেড থাকে রাইট সাইডে, তাই জন্য রাইট কিডনিটা একটু নিচের দিকে থাকে। ছবিতে সেরকম ভাবে দেখানো নেই, কিন্তু মনে রাখবে রাইট কিডনিটা লেফট কিডনির থেকে একটু নিচের দিকে থাকে, কারণ হচ্ছে ডান সাইডে লিভারটা প্রেজেন্ট থাকে, তাই জন্য কিডনিটা একটুখানি নিচে নেমে আর থাকে। আচ্ছা, সাইজ অ্যান্ড ওয়েট। সাইজ কত? মেজারমেন্ট হচ্ছে 12x6 × 3 সেন্টিমিটার। টুয়েলভ ইন্টু 3 × 6 সেন্টিমিটার। আর ওয়েট কত থাকে? 150 গ্রাম, 135 to 150 গ্রাম। আরেকটা জিনিস, লেফট কিডনি হচ্ছে লিটিল লঙ্গার অ্যান্ড ন্যারোয়ার দ্যান রাইট কিডনি। লেফট কিডনিটা কি? লিটিল লঙ্গার অ্যান্ড ন্যারোয়ার দ্যান রাইট কিডনি। It is protected by 7th and 12th pair of ribs. Ribs দ্বারা protected থাকে। In embryo, kidney begins to form urine at about 12 weeks of gestation. 12 weeks of gestation এর পর কিডনি ইউরিন ফর্মেশন করতে থাকে এমব্রায়োর মধ্যে যখন থাকে। নেফ্রন আগেই বললাম, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ কিডনি। আর ইচ কিডনি কম্পোজড অফ 1 মিলিয়ন বা 10 লাখ অফ নেফ্রন। প্রত্যেক কিডনিতে 10 লাখ করে নেফ্রন থাকে। কিডনিতে ব্লাড সাপ্লাই হয় দুটো আর্টারিয়াল ব্লাড, তো 2 renal arteries left and right, 2 renal arteries left and right। টোয়েন্টি টু 25% কিডনি হচ্ছে যে পুরো টোটাল ব্লাডের মধ্যে 20 থেকে 25% ব্লাড হচ্ছে পার মিনিটে পরিশ্রুতকরণ করছে। কিডনির মধ্যে একটা স্ট্রাকচার আছে জাক্সটাগ্লোমেরুলাস অ্যাপারেটাস, সেখানের মধ্যে বাউম্যানস ক্যাপসুল এবং জালিকাগুলো থাকে, ঠিক আছে? এটা কিডনির মধ্যে নেফ্রনের একটা স্ট্রাকচার। এখানে কারো কোনো ডাউট আছে? একদম সিম্পল কয়েকটা ইনফরমেশন। এখানে কারো কোনো ডাউট আছে, বুঝতে না পারা কিছু আছে? জাক্সটাগ্লোমেরুলাস অ্যাপারেটাস মেবি আমরা আসবো। এই যে দেখো, এইটা গ্লোমেরুলাস, নেফ্রনের স্ট্রাকচারটাতে এই দেখো, এটা গ্লোমেরুলাস আসছে, এটা গ্লোমেরুলাস। আর এখানটা হচ্ছে যে তোমার এরকম আটারি যেগুলো বললো না, যে একটা হচ্ছে যে আটারি, এইটা হচ্ছে বাউম্যানস ক্যাপসুল, ঠিক আছে?
এইরকম যে স্ট্রাকচারটা আছে এরকম ভাবে নেফ্রনটা তৈরি হয়েছে না এখানে। তো এইটা হচ্ছে যে গ্লোমেরুলাস, ঠিক আছে। আর এই যে ক্যাপসুলটা, এইটা হচ্ছে বাউম্যানস ক্যাপসুল। আর এই পুরোটা যে স্ট্রাকচারটা তৈরি হয়েছে সেটাকে বলা হচ্ছে যে juxtaglomeraulus apparatus। দাঁড়াও আমি দেখাচ্ছি, লেখা যাচ্ছে না। juxtaglomeraulus apparatus লিখে রাখো, যে লিখতে হবে না। এই যে juxtaglomeraulus apparatus, ঠিক আছে। ওখানে একটা সেল প্রেজেন্ট থাকে যেটার নাম হচ্ছে জেজি সেল। যাই হোক, এখানে কারো কোনো ডাউট নেই তো আমরা পরের পেজে চলে যাই। ব্লাড সার্কুলেশনের মধ্যে দেখলাম কি না হচ্ছে যে আর্টেরিয়াল ব্লাড, তো টু রেনাল আর্টারিজ। এখানে আর্টেরিয়াল ব্লাড সাপ্লাইটা হচ্ছে দুটো রেনাল আর্টারি দিয়ে, ঠিক আছে। এই দেখো এখানে রেনাল ভেন এবং রেনাল আর্টারি। রেনাল ভেন অ্যান্ড রেনাল আর্টারি, এখানে রেনাল ভেন দিয়ে সাপ্লাই হচ্ছে এবং রেনাল আর্টারি দিয়ে সাপ্লাই হচ্ছে। আর কিডনিতে একটা করে রেনাল ভেন আর একটা করে রেনাল আর্টারি থাকছে, ঠিক আছে। আচ্ছা, স্ট্রাকচারটার মধ্যে একটু আমরা দেখে নিই। যেটা হচ্ছে তোমার ব্লাড ভেসেল গুলো যেটা আছে, মেনলি রেনাল ভেন এবং রেনাল আর্টারি সাপ্লাই করছে। সেখান থেকে প্রথমে গিয়ে রেনাল ভেন এবং রেনাল আর্টারি থেকে প্রথমে প্রাথমিকভাবে সেগমেন্টাল আর্টারি তৈরি হচ্ছে, ঠিক আছে। সেগমেন্টে বিভক্ত হয়ে যাচ্ছে, সেগমেন্টাল আর্টারি তৈরি হচ্ছে, ঠিক আছে। আর এইটা হচ্ছে রেনাল পেলভিস, নিচের দিকে চলে যাচ্ছে, রেনাল পেলভিসের ওপর সেগমেন্টাল আর্টারি গুলো ছড়িয়ে যাচ্ছে। তারপরে কি হচ্ছে, সেগমেন্টাল আর্টারির পরে ইন্টারলোবিউলার আর্টারি তৈরি হচ্ছে, ঠিক আছে। সেগমেন্টাল আর্টারি তারপরে কোথায় যাচ্ছে, লোব গুলোতে বিভক্ত হয়ে যাচ্ছে, সেটার কি নাম হচ্ছে ইন্টারলোবিউলার আর্টারি। আর সেম ভাবে ভেনটা হচ্ছে যে সেগমেন্টাল ভেনের পরে তারপরে হচ্ছে যে ইন্টারলোবিউলার ভেন হচ্ছে, লোবিউলকে যখন চলে যাচ্ছে তখন ইন্টারলোবিউলার ভেন হচ্ছে, ঠিক আছে। তারপরে ভেন ইন্টারলোবিউলার থেকে যে ভেনগুলো প্রমিনেন্ট ভাবে আবার কিডনির মধ্যে ছড়িয়ে থাকছে সেগুলোকে বলছে অ্যাকিউরেট ভেন আর কর্টিক্যাল রেডিয়েট আর্টারি। আর যে আর্টারি গুলো ছড়িয়ে থাকছে সেগুলোকে কি বলছে, কর্টিক্যাল রেডিয়েট আর্টারি। অ্যাকিউরেট আর্টারি বা অ্যাকিউরেট ভেনের পাশাপাশি কর্টিক্যাল রেডিয়েট আর্টারি আর কর্টিক্যাল রেডিয়েট ভেন। তাহলে প্রথমে কি হলো, রেনাল ভেন এবং রেনাল আর্টারি এলো, সেখান থেকে সেগমেন্টাল আর্টারি হচ্ছে, সেগমেন্টাল আর্টারি থেকে লোবিউলে যাচ্ছে, সেখানে কি হচ্ছে লোবিউলার ভেন এবং লোবিউলার আর্টারি হচ্ছে, ইন্টারলোবিউলার ভেন এবং ইন্টারলোবিউলার আর্টারি হচ্ছে,
তার থেকে কি হচ্ছে, যখন লোবিউল থেকে একটু ছেড়ে যাচ্ছে, সেখান থেকে কি হচ্ছে, অ্যাকুরেট ভেন এবং অ্যাকুরেট আর্টারি তৈরি হচ্ছে। তার থেকে সাইডে সাইডে কি থাকছে, কর্টিক্যাল রেডিয়েট আর্টারি এবং কর্টিক্যাল রেডিয়েট ভেন। বোঝা গেছে স্ট্রাকচারটা? কেউ বুঝতে পারেনি? কেউ কি বুঝতে পেরেছে? প্রাথমিকভাবে কিডনি যে আছে আমাদের, প্রাথমিকভাবে কিডনিতে তোমার একটা হচ্ছে রেনাল ভেন, মানে যেটা আমাদের ডাইরেক্টলি হার্ট থেকে তোমার আসছে, সেটা হচ্ছে রেনাল আর্টারি, এবং হার্টের মধ্যে যেটা যাবে সেটা হচ্ছে রেনাল ভেন। মানে হার্ট থেকে মেনলি যে দুটো, একটা হচ্ছে ভেন এবং একটা আর্টারি আসছে, ঠিক আছে? মেন যেটা ভেন এবং মেন আর্টারি, সেটা তোমার কোথায় ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে প্রাথমিকভাবে? রেনাল পেলভিসের মধ্যে। রেনাল পেলভিস কোনটা? এই জায়গাটাকে রেনাল পেলভিস বলছে, ঠিক আছে? রেনাল পেলভিসের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, ঠিক আছে? এই জায়গাটাতে যখন এন্টার করছে রেনাল ভেন এবং রেনাল আর্টারি, প্রাথমিকভাবে সেগমেন্টাল আর্টারিতে বিভক্ত হয়ে যাচ্ছে। রেনাল আর্টারিটা হচ্ছে সেগমেন্টাল আর্টারিতে বিভক্ত হয়ে যাচ্ছে, সেগমেন্টে বিভক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? এরকম ভাবে মেন আর্টারি থেকে সেগমেন্টে বিভক্ত হয়ে যাচ্ছে। যে জায়গাটা থেকে সেগমেন্টে বিভক্ত হচ্ছে সেটাকে কি বলছে? সেগমেন্টাল আর্টারি। বোঝা গেছে? এরপর সেগমেন্টাল আর্টারি থেকে কোথায় যাচ্ছে? এই যে লোব, এখানে যে রেনাল পেলভিস আছে সেখানের মধ্যে তোমার রেনাল কর্টেক্স, রেনাল মেডুলা এবং রেনাল মেডুলা আছে, ঠিক আছে? রেনাল কর্টেক্স আর রেনাল মেডুলা, মেডুলার যে লোব গুলো, সেই লোবের মধ্যে যখন আর্টারি আর ভেন তোমার এন্টার করছে, তখন সেটাকে কি বলা হচ্ছে? ইন্টারলোবিউলার ভেন এবং ইন্টারলোবিউলার আর্টারি, কারণ ওরা লোবের মধ্যে এন্টার করছে। এরপর লোবের মধ্যে এন্টার করার পরে আমার রেনাল কর্টেক্স পড়ে থাকছে, ঠিক আছে? রেনাল কর্টেক্সে মেইনলি প্রাথমিকভাবে যে ভেন এবং আর্টারি গুলো আসছে, সেটাকে বলা হচ্ছে অ্যাকুরেট ভেন এবং অ্যাকুরেট আর্টারি। প্রাথমিকভাবে যে আর্টারি এবং ভেন গুলো আসছে তাকে বলছে অ্যাকুরেট ভেন এবং অ্যাকুরেট আর্টারি, ঠিক আছে? এবার অ্যাকুরেট ভেন এবং অ্যাকুরেট আর্টারির পাশাপাশি যেগুলো আছে সেগুলোকে কি বলছে? কর্টিক্যাল রেডিয়েট ভেন এবং কর্টিক্যাল রেডিয়েট আর্টারি। বোঝা গেছে? এরকম একটা ছকের সাহায্যে মনে রাখবে, ঠিক আছে? প্রথমে কি হচ্ছে, প্রথমে প্রথমে রেনাল আর্টারি আর রেনাল ভেন, ঠিক আছে? তা থেকে কি হলো? সেগমেন্টাল আর্টারি এবং সেগমেন্টাল ভেন। তা থেকে কি হলো? ইন্টারলোবিউলার ভেন আর্টারি এবং ইন্টারলোবিউলার ভেন। ইন্টারলোবিউলার ভেন এবং ইন্টারলোবিউলার আর্টারি থেকে কি তৈরি হচ্ছে? অ্যাকিউরেট আর্টারি এবং অ্যাকিউরেট ভেন, ঠিক আছে? নিচে নিচে তীর দিয়ে লেখো। তার নিচে কি তৈরি হচ্ছে? কর্টিক্যাল রেডিয়েট আর্টারি এবং কর্টিক্যাল রেডিয়েট ভেন। বোঝা গেছে? এটাই হচ্ছে ব্লাড সাপ্লাই অফ কিডনি। আচ্ছা, এরপর আসছি রেনাল প্যারেনকাইমা। সরি দাঁড়াও, স্ট্রাকচার অফ ইয়েটা কোথায় স্টার্ট হচ্ছে? স্ট্রাকচার অফ কিডনি।
এখানে স্কিপ করে গেছে স্ট্রাকচার অফ কিডনিটা। আগের গুলো কোথায়? সিক্স ফিফটি ফাইভ পেজ এটা, আর এটা 654। আচ্ছা, ওরা একটু ইয়ে করে গেছে, মানে জাম্প করে গেছে, যাই হোক। এখানে আমরা কিডনির মধ্যে স্ট্রাকচার অফ কিডনিটা দেখে নিচ্ছি, ঠিক আছে। একটা কিডনির ডাইসেকশন করা আছে, ঠিক আছে, মাঝ থেকে কেটে। তো এখানে আমরা এই মাত্র দেখতে পেলাম একটা রেনাল আর্টারি এবং একটা রেনাল ভেন থাকছে কিডনির মধ্যে, ঠিক আছে। তো কিডনির যে সব থেকে বাইরের অংশটা, সেটাকে কি বলছে? কিডনির যে বাইরের অংশটা সেটাকে বলছে কর্টেক্স, ঠিক আছে। কিডনির যে বাইরের অংশটা সেটাকে বলছে কর্টেক্স বা রেনাল কর্টেক্স। আর যে ভেতরের অংশটা, বাইরের যে লেয়ারটা বাদ দিয়ে যে ভেতরের অংশটা, সেটাকে কি বলা হচ্ছে? মেডুলা। বাইরের যে অংশটা সেটাকে বলা হচ্ছে কর্টেক্স এবং ভেতরের যে অংশটা সেটা হচ্ছে মেডুলা। এটাকে কিভাবে মনে রাখবে? এটা কিন্তু খুব কোশ্চেনে পড়ে যে কিডনির মধ্যে কর্টেক্স আর মেডুলা কোনটা ইনার লেয়ার, মানে কোনটা ইনসাইড থাকে এবং কোনটা আউটসাইড থাকে। কর্টেক্সটা দেখো কিরকম দেখতে, উল্টো সি এর মতো দেখতে, ঠিক আছে। কর্টেক্সটা কিরকম দেখতে? উল্টো সি এর মতো দেখতে, মানে এরকম ভাবে মনে রাখতে পারো। কর্টেক্স কি দিয়ে শুরু হচ্ছে? কর্টেক্স CORTX, তাহলে কর্টেক্স সি দিয়ে শুরু হচ্ছে। কর্টেক্স কি? উল্টো সি এর মতো দেখতে, আর কর্টেক্স সি দিয়ে তৈরি হচ্ছে, শুরু হচ্ছে ওয়ার্ডটা। তাহলে সেই হিসেবে মনে রাখবে যে কর্টেক্স হচ্ছে আউটার সাইডের যে লেয়ারটা সেটা, ঠিক আছে। আর মেডুলা, মেডুলা কি দিয়ে শুরু হচ্ছে? এম, এম ফর মিডিল। মিডিল পোর্শনে কে থাকে? মিডিল অর্থাৎ কি না ভেতরে থাকছে, ঠিক আছে, ভেতরে থাকছে। তাহলে মেডুলা কোথায় থাকছে? কিডনির যে ভেতরের অংশটা সেইটাকে বলা হচ্ছে মেডুলা, আর বাইরের অংশটাকে কি বলা হচ্ছে? কর্টেক্স। বোঝা গেছে? হোপফুলি এটা কোনোদিন ভুলবে না। এই জিনিসটা মনে, কোশ্চেনের মধ্যে আসলে এই জিনিসটা মনে করবে যে কর্টেক্স অর্থাৎ সি, মানে সি টাইপের স্ট্রাকচার, বাইরের স্ট্রাকচারটা উল্টো সি। আর মেডুলা অর্থাৎ মিডিলে ও থাকছে, তার মানে ও সবসময় মাঝে থাকতে চায় বা ভেতরে থাকতে চায়, তাহলে মেডুলা হচ্ছে ভেতরের অংশ, ঠিক আছে। এরপর আসছি কিডনির পেলভিস। এটা হচ্ছে রেনাল পেলভিস, যে জায়গাটা দিয়ে কিডনির ইউরেটারটা বেরিয়ে আসছে, সেই জায়গাটাকে কি বলা হচ্ছে? রেনাল পেলভিস। ইউরেটারটা যেখান দিয়ে বেরিয়ে আসছে সেটাকে বলছে রেনাল পেলভিস। আর এখানে পয়েন্ট করা নেই, কিন্তু এই যে বিট গুলোর মতো আছে, যেগুলো হচ্ছে তো তোমার বক্স বক্স মতো, তিন কোনা বক্সের মতো, এটাকে কি বলে? এটাকে কি বলে? রেনাল পিরামিড। এটাকে কি বলে? রেনাল পিরামিড, ঠিক আছে। এরপর আসছি একদম বাইরের যে লেয়ারটা, সেই লেয়ারটাকে কি বলছে? একদম বাইরের যে লেয়ারটা কর্টেক্স হচ্ছে। এই যে মাঝের পোর্শনটা আছে না, এই মাঝের পোর্শনটাকে কর্টেক্স বলছে, কিন্তু কিডনির যে লেয়ারটা আছে বাইরের সেটাকে কি বলছে? ক্যাপসুল। কিডনির যে লেয়ারটা আছে বাইরের সেটাকে কি বলছে? ক্যাপসুল। ক্যাপসুল অর্থাৎ আমরা যেমন ট্যাবলেট দেখি, একটা বাইরের যে পর্দা থাকে, ভেতরে একটা মেডিসিন থাকে আর বাইরে একটা পর্দা থাকে, সেই জিনিসটাকে আমরা ক্যাপসুল বলি। তো কিডনির ক্ষেত্রেও ঠিক সেম।
কর্টেক্সটাকে ঢেকে রেখেছে কি থেকে? না ক্যাপসুল দিয়ে। আচ্ছা, এখানে আছে দেখো মেজর ক্যালিক্স আর মাইনর ক্যালিক্স। মাইনর ক্যালিক্স কোনটা? মাইনর ক্যালিক্স থাকছে অলওয়েজ ভেতরের পোর্শন, এই ভেতরের পোর্শনটা, ঠিক আছে? এই যে জায়গাটাকে পয়েন্ট আউট করছি, এরকম জায়গাটা। আর মেজর ক্যালিক্স কোন জায়গাটা? মেজর ক্যালিক্স হচ্ছে বাইরের জায়গাটা, ঠিক আছে? মেজর ক্যালিক্স হচ্ছে বাইরের জায়গাটা, বোঝা গেছে? মেজর ক্যালিক্স এটা আর মাইনর ক্যালিক্স এটা। এরপর আসছি জাক্সটা মেডুলারি গ্লোমেরুলাস। মেডুলারি গ্লোমেরুলাসটা কোথায় অবস্থান করছে? এটা অবশ্যই নেফ্রনের একটা জায়গায় অবস্থান করবে, কিন্তু নেফ্রনের যে জায়গাটায় অবস্থান করছে সেটা বলা আছে, ঠিক আছে? একইভাবে নেফ্রন গুলো বিন্যস্ত থাকে, একইভাবে নেফ্রন গুলো বিন্যস্ত থাকে। হ্যাঁ, যদি পার্ট আসে তাহলে কর্টেক্স হবে, আর যদি লেয়ার আসে তাহলে ক্যাপসুল হবে, ঠিক আছে? কিন্তু যদি ট্রিকি কোশ্চেন থাকে, তাহলে যদি বলে যে একদম আউটারে কোনটা থাকে, ঠিক আছে? তোমাকে পার্ট এবং লেয়ার কোনোটাই তোমাকে মেনশন করে দেওয়া থাকলো না, শুধু বলা হলো যে আউটার পোর্শন, সব থেকে আউটার পোর্শন কোনটা, ক্যাপসুল নাকি কর্টেক্স, তখন কিন্তু তুমি ক্যাপসুল লিখবে, কারণ ক্যাপসুল কর্টেক্স কেও হচ্ছে জড়িয়ে থাকে, তাই না? নেফ্রনটা কোথায় থাকবে? নেফ্রনটা ওই রকম ভাবে থাকবে না, ঠিক আছে? এই যে ধরো, এই যে তোমার এই যে পিরামিড গুলো বললাম, যেটা রেনাল পিরামিড যেগুলো বললাম, এত তো মাইক্রোস্কোপিক আমাদের লাগে না, কিন্তু ধরো এটা হচ্ছে পিরামিডটা, ত্রিকোণ শেপের পিরামিডটা আছে। একটা কিডনির মধ্যে কটা বলেছি? 10 লক্ষ বা 1 মিলিয়ন। তাহলে পার পিরামিডে আমার যদি 3, 3 এর 6, 7টা পিরামিড থাকে, তাহলে পার পিরামিডে মোটামুটি 1.5 লক্ষ করে আমার নেফ্রন থাকছে। নেফ্রনের স্ট্রাকচার কি? এইরকম ধরনের নেফ্রনের স্ট্রাকচার। তাহলে যদি এখান থেকে আমার টিসিটি এবং পিসিটিটা হয়, তাহলে নেফ্রনটা মনে করো এখানটা গোল থাকছে, এরম ভাবে থাকলো একটা নেফ্রন, এরম ভাবে থাকলো একটা নেফ্রন, ঠিক আছে? এরম ভাবে থাকলো। আবার এই লেয়ারের উপরে উপরে আবার অনেক 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 লেয়ার, মানে 3D স্ট্রাকচারে দেখাতে গেলে একটা নেফ্রন এরকম ভাবে আছে, তার উপর আরেকটা গায়ে নেফ্রন আরেকটা আছে, এরকম ভাবে পুরো লেয়ার তৈরি হয়ে গেছে। তো যে পোর্শনটাতে এরকম ভাবে সাজিয়ে থাকছে না, একটা নেফ্রন এরকম থাকছে, তার উপরে আবার একটা নেফ্রন ওরকম থাকছে, ওই একই ভাবে, ঠিক আছে? মানে একটা মানুষের উপর ধরো আরেকটা মানুষ শুয়ে আছে, সেরকম ভাবে 10টা মানুষ পর পর ওপর ওপর শুয়ে আছে, সেরকম একটা নেফ্রনের উপর আরেকটা নেফ্রন সাজিয়ে বিন্যস্ত করে ওপর ওপর করা আছে। তাহলে গ্লোমেরুলাসটা কোনখানে পড়ছে? গ্লোমেরুলাসটা কিন্তু একটা জায়গাতেই পড়ছে, ঠিক আছে? এই ধরো ইমাজিন করতে বলছি আমি, এই জায়গাটার মধ্যে গ্লোমেরুলাসটা পড়ছে, বাকি জায়গাগুলোর মধ্যে হচ্ছে তোমার নেফ্রনের বাকি অংশটা পড়ছে। তাহলে কি? ওইটাকে বলছে জাক্সটা মেডুলারি গ্লোমেরুলাস, ঠিক আছে? যে পোর্শনটাতে গ্লোমেরুলাসটা পড়ছে সেই জায়গাটাকে বলছে, সেই পার্টটাকে বলছে, এই পার্টটাকে, এখানে ধরো আমি এই পার্টটা দেখিয়ে দিয়েছি, সেক্ষেত্রে ছবির ক্ষেত্রে এই পার্টের মধ্যে পড়ছে, বোঝা গেছে? বোঝা গেছে? এই পার্টের মধ্যে পড়ছে। হুম।
এখানে দেখা আছে রেনাল প্যারেনকাইমার মধ্যে কি কি থাকছে, রেনাল কর্টেক্স অ্যান্ড রেনাল মেডুলা। রেনাল কর্টেক্স এবং রেনাল মেডুলা, বললাম এটা কর্টেক্স আর এটা মেডুলা, ঠিক আছে। আউটার পার্ট অফ দ্য কিডনি ইউনিফর্ম পেল আর রেডিশ ব্রাউন, কন্টেন্টস রেনাল কর্পাসেলস, পিসিটি ডিসিটি কালেক্টিং ডাক্ট, ঠিক আছে। কর্টেক্স এর মধ্যে কি থাকছে, কর্টেক্স যেহেতু বাইরের লেয়ারটা, যেহেতু কর্টেক্স এর মধ্যে কি থাকছে, পিসিটি ডিসিটি কালেক্টিং ডাক্ট থাকছে, ঠিক আছে। আর মেডুলা, মেডুলার মধ্যে কি থাকছে, ইনারমোস্ট পার্ট অফ দ্য কিডনি কনসিস্ট অফ পেল কনিক্যাল শেপড স্ট্রিয়েশন কল্ড রেনাল পিরামিড, এবং ইচ কিডনিজ হ্যাজ 9 to 14 pyramids, ঠিক আছে। ইচ কিডনিজ হ্যাভ 9 to 14 pyramids। এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7টা, ঠিক আছে। 9 to 14 pyramids থাকে। রেনাল প্যাপিলেস ওপেন মাইনর ক্যালিক্স, রেনাল প্যাপিলেইস মধ্যে থাকে মাইনর ক্যালিক্স। আগেই বললাম each kidney has 1 million nephron, average 10 lakh nephron. Nephron is functional excretory filtrational unit of a kidney. There are two types of nephron, juxtamedullary এবং cortical nephron। juxtamedullary এবং cortical nephron, দুই ধরনের নেফ্রন থাকে, juxtamedullary এবং cortical nephron। Bowman's capsule কি, Bowman's capsule হচ্ছে the first part of the nephron where blood is initially filtrated। Bowman's capsule হচ্ছে ফার্স্ট পার্ট অফ দ্য নেফ্রন যেখানে ইনিশিয়ালি ব্লাডটা হচ্ছে ফিল্ট্রেটেড হয়। Bowman's capsule আগে একবার দেখালাম, এই জায়গাটাকে Bowman's capsule বলছে, ঠিক আছে। এরপর আসছি প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল বা পিসিটি। প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল কোন জায়গাটাকে বলছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, এখানে যে নেফ্রনের ছবিটা আছে এখানের মধ্যে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল কোনটাকে বলছে, কেউ বলতে পারবে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল কোনটাকে বলছে? আগের দিনই আমি হচ্ছে কি তোমার করলাম, কি বলে জিজ্ঞাসা করেছিলাম। প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল হচ্ছে বাউম্যানস ক্যাপসুলের সামনে যেটা থাকবে সেইটা হচ্ছে প্রক্সিমাল, ঠিক আছে। বাউম্যানস ক্যাপসুলের সামনে যেটা থাকবে সেটা হচ্ছে প্রক্সিমাল, আর বাউম্যানস ক্যাপসুল থেকে দূরে যেটা থাকবে সেটা হচ্ছে দূর অর্থাৎ ডিস্টাল, দূর অর্থাৎ ডিস্টাল। এ দেখো এখানে একটা ছোট করে ছবি আঁকা আছে, ঠিক আছে। এখানে একটা ছোট করে ছবি আঁকা আছে, দেখো বাউম্যানস ক্যাপসুলের পরে যেটা থাকছে সেটা হচ্ছে পিসিটি, তারপরে কি নিচের দিকে যেটা চলে গেছে সেটা হেনলির লুপ, এবং দূরে যেটা থাকছে সেটা হচ্ছে ডিসিটি, আর এটা হচ্ছে কালেক্টিং টিউবিউল, হচ্ছে কালেক্টিং টিউবিউল। এরকম ভাবে ছোট করে একটা গ্রস ছবি এঁকে রাখো। আর এই পোর্শনটাকে বলছি গ্লোমেরুলাস, এইটাকে বাউম্যানস ক্যাপসুল, ঠিক আছে। বোঝা গেছে সবার? নেফ্রনের কোনটার কি নাম? প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল folded structure connected to the Bowman's capsule where selective reabsorption occurs। এখানে কি হচ্ছে, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন হচ্ছে, সিলেক্টিভ রিঅ্যাবজর্পশন হচ্ছে, ঠিক আছে। লুপ অফ হেনলিতে কি হচ্ছে, সিলেক্টিভলি পারমিয়েবল লুপ দ্যাট ডিসেন্ডস ইনটু দ্য মেডুলা, লুপ ডায়োরেটিক্স এবং ল্যাক্সেটিভ বা ল্যাক্সেটিভ নয় ল্যাসিক্স ওয়ার্ক হিয়ার। এখানে হচ্ছে ওই যে নিচের দিকে যেটা আছে হেনলি লুপ, সেখানে লুপ ডায়োরেটিক্স গুলো কাজ করছে, ঠিক আছে।
লুপ ডায়োটিক্স গুলো কোনখানে কাজ করে? হেনলি লুপে। আর আসছে ডিস্টাল কনভলিউটেড টিবিউল। ডিস্টাল কনভলিউটেড টিবিউল কোনটা? ফোল্ডেড স্ট্রাকচার কানেক্টেড টু the collecting duct, connected to the loop of Henle where further selective reabsorption occurs. ঠিক আছে, ফার্দার সিলেক্টিভ রিঅ্যাবসর্পশন যেখানে অকার্স হচ্ছে সেখানে। আচ্ছা, জাক্সটাগ্লোমেরুলারি নেফ্রন যেটা পোর্শনটা বললাম সৃষ্টি হয়, সেটা কি? 3 ধরনের সেল থাকে। জেজি সেল, ঠিক আছে। Location is afferent arterial synthesis and store renin hormone in response to decrease NaCl, decrease blood flow to the kidneys and as well as maintain blood pressure. It is maintain regulate renin angiotensin aldosterone system. Renin angiotensin aldosterone system. Juxtaglomerulary cell as বারোরিসেপ্টর এবং ভলিউম রিসেপ্টর হিসেবে কাজ করে। বারোরিসেপ্টর এবং ভলিউম রিসেপ্টর হিসেবে কাজ করে। বারোরিসেপ্টর কি? কারো জানা আছে বারোরিসেপ্টর কি? বারোরিসেপ্টর হচ্ছে একটা স্পেশালাইজড সেল যেটা ব্লাড ভেসেলের উপরে থাকে এবং রিসেপ্টর হচ্ছে বারোরিসেপ্টর। এই যে এখানে লেখা আছে দেখো, এটা হচ্ছে একটা স্পেশালাইজড সেল, ঠিক আছে, যেটা হচ্ছে ব্লাড ভেসেলের মধ্যে থাকে এবং যে যে ব্লাড ভেসেলটা যেখানে যে সিস্টেমের মধ্যে থাকছে সেই সিস্টেমের যে তোমার অ্যাক্টিভিটি গুলো হচ্ছে সেই অ্যাক্টিভিটি গুলো রেসপন্স করে, ঠিক আছে। বোঝা গেছে বারোরিসেপ্টর কি? এটা হচ্ছে একটা স্পেশালাইজড রিসেপ্টর সেলস। কোথায় থাকছে না? বিভিন্ন রকমের সিস্টেমের মধ্যে। তোমার মেনলি এখানে আমরা করছি রেনাল সিস্টেমের মধ্যে যে ভেসেল গুলো থাকে, ব্লাড ভেসেল গুলো থাকে তার উপর থাকছে, ঠিক আছে। ব্লাড ভেসেল গুলোর উপর থাকছে এবং ব্লাড ভেসেলের মধ্যে যে অ্যাক্টিভিটিটা হচ্ছে, ধরো ভলিউম বাড়ছে বা ভলিউম কমছে, ঠিক আছে, সেইটা হচ্ছে যে ও সেন্সিটিভিটিটা সেটা হচ্ছে অর্গানকে দেবে এবং সেটার জন্য স্টিমুলেট করবে। বায়োরিসেপ্টর ইজ এ স্পেশালাইজড রিসেপ্টর সেল। লেখো, specialized receptor cell which presents in blood vessel, which presents in blood vessels. Specialized receptor cells which present in blood vessel and function as giving the sensation of activity in the blood vessels. লিখতে পেরেছো?
ব্লাড ভেসেলের যে কোনো অ্যাক্টিভিটিটাকে ডিটেক্ট করছে, যেখানে থাকবে সেখানের অ্যাক্টিভিটিটাকে ডিটেক্ট করবে, ঠিক আছে। আচ্ছা, মানে সেরম ভাবে নেই, কিন্তু পড়তে হবে, ঠিক আছে। এই যে দেখো, রেনাল টিউবিউল কি নিয়ে তৈরি হচ্ছে? রেনাল টিউবিউল কি নিয়ে তৈরি হচ্ছে? পিসিটি, ডিসিটি এবং হেনলি লুপ, ঠিক আছে। রেনাল টিউবিউল তিনটে নিয়ে তৈরি হচ্ছে, পিসিটি, ডিসিটি এবং হেনলি লুপ নিয়ে তৈরি হচ্ছে, ঠিক আছে। পুরোপুরি রেনাল টিউবিউলের লেন্থ হচ্ছে 3 to 6 সেন্টিমিটার। লেখো, পুরো রেনাল টিউবিউলটার লেন্থ হচ্ছে 3 to 6 সেন্টিমিটার। তিনটে পার্ট কি কি? পিসিটি, ডিসিটি অ্যান্ড হেনলি লুপ, যেটাকে মেডুলারি লুপও বলা হচ্ছে। পিসিটির দৈর্ঘ্য কত? 14 mm, ডায়ামিটার কত? 55 মাইক্রোমিটার। পিসিটির দৈর্ঘ্য কত? 14 mm, ডায়ামিটার হচ্ছে 55। দেখো, ছোট করে এরকম গ্রস ভাবে বানানো আছে, এরকম ভাবে লিখে রাখতে পারো। ডায়ামিটার হচ্ছে 55 মাইক্রোমিটার, আর লম্বায় হচ্ছে 14 mm। ডিসিটির ডায়ামিটার কত? 50 মাইক্রোমিটার। ডিসিটির ডায়ামিটার হচ্ছে 50 মাইক্রোমিটার, লেন্থ কত? 15 mm। লেন্থ কত? 15 mm। লেন্থ, ডায়ামিটার, এখানেও লেন্থ, ডায়ামিটার, ঠিক আছে। এরপর আসছি হেনলি লুপ। হেনলি লুপের লেন্থ কত? 30 mm। হেনলি লুপের লেন্থ কত? 30 mm। এখান থেকে শুরু হয়ে এখানে এই জিনিসটাকে যদি লম্বা করি 30 mm হচ্ছে, ঠিক আছে। উপর থেকে নিচ, মানে প্রতিটা তুমি 15 করে অ্যাপ্রক্স ধরতে পারো। নিচ দিকে নামছে 15, উপর দিকে উঠছে 15। বোঝা গেছে? আচ্ছা, প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল কি ধরনের সেল দিয়ে গঠিত হচ্ছে? কিউবয়েডাল। হেনলি লুপ কি ধরনের সেল দিয়ে তৈরি হচ্ছে? কিউবয়েডাল। ডিস্টাল কনভলিউটেড টিবিউলও কিউবয়েডাল সেল দিয়েই তৈরি হচ্ছে। সিঙ্গেল লেয়ার অফ কিউবয়েডাল সেল। তিনের ক্ষেত্রে তিনটে কলাম করে নিবে, যেগুলো এরকম মোটামুটি একই রকম পাবে, সেগুলো কি করবে? তিনটে কলাম করে নিবে, দিয়ে লেন্থ, ডায়ামিটার, সেল বলে তিনটে মার্ক করো। দিয়ে লেন্থ, ডায়ামিটার আর সেলটা তিনজনের ক্ষেত্রে লিখে রাখো তিনটে কলামে। দেখো, বুঝতে সুবিধা হবে এক্ষেত্রে। বোঝা গেছে? ফিজিওলজি অফ ইউরিন ফর্মেশন, রেনিন, অ্যানজিওটেনসিন, এগুলো পরের দিনকে পড়াবো। আজকে ইউরেটার্স আর ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা, এই তিনটে পড়িয়ে দিই। হ্যাঁ, ইউরিন ফর্মেশনটা পরে পড়াচ্ছি। আচ্ছা, ইউরেটার কি?
Ureter convey urine formation from urine from kidney to urinary bladder by peristaltic concentration of muscular walls. Peristaltic contraction, peristaltic contraction by muscular walls. Peristaltic contraction দ্বারা হচ্ছে ইউরেটারটা ইউরিন কিডনি থেকে ইউরিনারি ব্লাডারের মধ্যে নিয়ে যাচ্ছে। এই যে কিডনি, তার থেকে যে দুটো এরকম ফর্মেশন হয়ে ব্লাডারের মধ্যে আসছে, এই দুটোকে বলছি কি? ইউরেটার। ঠিক আছে, এর কাজ কি হচ্ছে? ইউরিনটাকে নিয়ে যাওয়া ইউরেটার্স এর মধ্যে। ঠিক আছে, ফাইব্রোমাস্কুলার অর্গান মেড বাই মাস্কুলার টিস্যু। এটা হচ্ছে একটা ফাইব্রোমাস্কুলার অর্গান এবং মাস্কুলার টিস্যু দিয়ে তৈরি হচ্ছে। Ureters are tube-like structure, kidney bladder from origin. Urine from the kidney is transported to bladder by the peristaltic movement. বললাম ureters length কত? ureters এর length 25 সেন্টিমিটার। 12.5 সেন্টিমিটার হচ্ছে অ্যাবডোমিনাল পোর্শনে এবং 12.5 সেন্টিমিটার হচ্ছে পেলভিক পোর্শনের মধ্যে পড়ছে। টোটাল রেনাল টিউবুলের লেন্থ বলেছি 3 to 6 সেন্টিমিটার। 3 to 6 টোটাল রেনাল টিউবুলের লেন্থ হচ্ছে 3 to 6 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা কাল কখন ক্লাস নিলে তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট জয়েন হবে বলো তো? সন্ধ্যেতে তো বাকি ম্যামরাও নাই না, ওই জন্য আমি চেষ্টা করি মর্নিং এর দিকটা নিয়ে নেওয়ার। বাকি ম্যামরা থাকে তখন তোমাদের পড়ার অতটা মানে থাকে না, তখন অনেকটা টায়ার্ডনেস চলে আসে বা কন্টিনিউ 2-3টে ক্লাস করার পরে। ঠিক আছে, দেখছি, দাঁড়াও পড়ি, আর দুটো পড়িয়ে নিই, তারপরে এটা ডিসকাস করে তারপর কালকের ক্লাসটা নেবো। হ্যাঁ, আচ্ছা এরপর আসছি ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডারটা কি? ইউরিনারি ব্লাডার হচ্ছে মাস্কুলার হলো ডিস্টেন্ডেবল ফ্লেক্সিবল অর্গান রিজার্ভার অফ ইউরিন। রিজার্ভার অফ ইউরিন, যেটা হচ্ছে ইউরিনকে রিজার্ভ করে রাখে, ইউরিনকে রিজার্ভ করে রাখে। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল শেপ অফ ইউরিনারি ব্লাডার হচ্ছে পিয়ার শেপ, আর এমটিড যখন হয় তখন টেট্রাহেড্রাল, and while urinary bladder is full that time is ovoid shape থাকে। নর্মাল শেপ হচ্ছে পিয়ার শেপ, এমটি হয়ে গেলে টেট্রাহেড্রাল এবং যখন ফুল থাকছে তখন ওভয়েড শেপ। বোঝা গেছে? তিনটে শেপ। স্মল ট্রায়াঙ্গুলার এরিয়া অফ দ্য ব্লাডার ইজ কল্ড ট্রাইগনস। স্মল ট্রায়াঙ্গুলার এরিয়াটা কি নাম? ট্রাইগনস। ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ
ইউরিনারি ব্লাডার ইজ 600 থেকে 800 ml অফ ইউরিন। একজন নর্মাল অ্যাডাল্ট মানুষের 600 থেকে 800, মানে প্রায় দুটো 500 ml এনএস যতটা ইউরিন নিয়ে থাকতে পারবে ততটা, তার থেকে জাস্ট 200 ml কম। মানে ভ্যারি করছে, বুঝতে পেরেছো তো? এটা ভ্যারি করছে, যেহেতু একটা ফাইব্রোমাস্কুলার অর্গান না এটা, তো এটা তো স্ট্রেচ হবে। ম্যাক্সিমাম ক্যাপাসিটি যেটা যেরকম লিখেছে আর কি, 600 থেকে 1.5 লিটার ধরো, তাহলে 600 থেকে 1.5 লিটার। যখন 300 থেকে 400 ml ইউরিন ইউরিনারি ব্লাডারে কালেকশন হচ্ছে, তখন এখানে আবার 250 থেকে 300 বলেছে, ঠিক আছে। ফার্স্ট আর্গিউ ফর urination can be occurs when bladder is filled, মানে 250 থেকে 300 এখানে বলেছে, পিয়াজ যাদব বলেছে 300 থেকে 400 ml, ঠিক আছে। যখন ইউরিনারি ব্লাডারের মধ্যে ইউরিনটা থাকছে তখন ইউরিনের সেন্সেশন হচ্ছে, ঠিক আছে, তখন ইউরিনের সেন্সেশন হচ্ছে 200 থেকে 250 থেকে রেঞ্জে 400 ধরে রাখো, ঠিক আছে। মনে রাখবে পিয়াজ যাদবে আছে 300 থেকে 400, 250 থেকে 300 আছে এই বইটাতে, হ্যাঁ। ইনার লেয়ারটা কি দ্বারা তৈরি? ট্রানজিশনাল এপিথেলিয়াম। ইনার লেয়ার কি দ্বারা তৈরি? ট্রানজিশনাল এপিথেলিয়াম। মিডিল লেয়ারটা কি দ্বারা তৈরি? স্মুথ মাসেল ফাইবারস। স্মুথ মাসেল ফাইবারস মিডিল লেয়ার, যেটাকে কি বলা হচ্ছে? ডেট্রিউজার বা টু পুশ ডাউন মাসেল। ডেট্রিউজার বা পুশ ডাউন মাসেলও বলা হচ্ছে। আর আউটার লেয়ারটা লুজ কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি হচ্ছে। আউটার লেয়ারটা লুজ কানেকটিভ টিস্যু দিয়ে তৈরি হচ্ছে। আউটার লেয়ার লুজ কানেকটিভ টিস্যু, মিডিল লেয়ার স্মুথ মাসেল ফাইবার, যেটাকে বলছে ডেট্রিউজার টু পুশ ডাউন মাসেল, আর ইনার লেয়ারটা হচ্ছে ট্রানজিশনাল এপিথেলিয়াম। এরপরে আসছি ইউরেথ্রা। ইউরেথ্রা অর্থাৎ কোন স্ট্রাকচারটা? ইউরিনারি ব্লাডারের যে নিচ থেকে ওপেনিংস অব্দি, ইউরিনারি ওপেনিংস অব্দি যেটা আছে সেটাকে বলা হচ্ছে ইউরেথ্রা, ঠিক আছে, ওপেনিং এরিয়া। টার্মিনাল পার্ট অফ দ্য ইউরিনারি সিস্টেম, একদম লাস্টের পার্ট। ইউরেথ্রা হলো সব থেকে লাস্টের পার্ট, ঠিক আছে। এটার লেন্থ হচ্ছে 4 সেন্টিমিটার ফর ফিমেল, 4 সেন্টিমিটার ফর ফিমেল, এবং 18 to 20 সেন্টিমিটার ফর মেল। 18 to 20 সেন্টিমিটার ফর মেল, 4 সেন্টিমিটার ফর ফিমেল। পার্টস অফ মেল ইউরেথ্রা কি কি? প্রোস্টেটিক ইউরেথ্রা, মেমব্রেনাস ইউরেথ্রা, স্পঞ্জি ইউরেথ্রা বা পেনাইল ইউরেথ্রা। ইউরেথ্রার লেন্থ হচ্ছে 2 থেকে 3 সেন্টিমিটার, মেমব্রেনাস 1 সেন্টিমিটার এবং স্পঞ্জি ইউরেথ্রা হচ্ছে 15 to 16 সেন্টিমিটার।
এখানে একটা ছোট করে দেখো আমি ইয়ে করে রেখেছিলাম, সেখানে একটা এক্সপ্লেন করা আছে একটুখানি। এ দেখো, স্পঞ্জি যদি এটা একটা মেল তোমার ইউরেথ্রার স্ট্রাকচার হয় এখান থেকে এই অবধি, তাহলে এইটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ডটা যেখানে থাকছে সেখানটাকে হচ্ছে প্রোস্টেটিক, সেইখানে যে ইউরেথ্রাটা আছে সেটাকে বলছে প্রোস্টেটিক ইউরেথ্রা, ঠিক আছে। এই জায়গাটাকে বলছে প্রোস্টেটিক, সরি আর কেন লিখছি, প্রোস্টেটিক, আবার প্রোস্টেটিক ইউরেথ্রা, ঠিক আছে। আর এই জায়গাটাকে বলছে স্পঞ্জি ইউরেথ্রা। আর এই মাঝের জায়গাটাকে কি বলছে, মেমব্রেনাস ইউরেথ্রা। ছবিটা ঠিকঠাক ভাবে শো হচ্ছে না, বাট স্টিল বোঝার জন্য ঠিকই আছে। এখানটা হচ্ছে স্পঞ্জি, এখানটা হচ্ছে মেমব্রেনাস মিডিল লেয়ারটা যেটা আছে, এবং প্রোস্টেট গ্ল্যান্ডটা যেখানে আছে সেখানটা হচ্ছে প্রোস্টেটিক ইউরেথ্রা। বোঝা গেছে? সবাই কি খাচ্ছে, ডিনার করছে? কেউ রেসপন্স করছে না, তাই বলছি। বোঝা গেছে? ঠিক আছে। এক হচ্ছে যদি খুব মনোযোগ দিয়ে আহ মানে বুঝছে, তাহলে এক হচ্ছে রেসপন্স করে না, ঠিক আছে। এক হচ্ছে কিছুই বুঝতে পারেনি, তখন কোনো রেসপন্স করে না, ভাবছে যে বলবো কি বলবো না। আরেক হচ্ছে মোটামুটি যে বুঝেছে, তখন হ্যাঁ 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 ম্যাম বুঝে গেছি এরকম ব্যাপারটা, ঠিক আছে। আরেক হচ্ছে একদম পুরোপুরি বুঝে গেছে, একদম ক্লিয়ারলি বুঝে গেছে ঠিকঠাক, তখনও হ্যাঁ হ্যাঁ খুব ভালো করে বুঝেছি ম্যাডাম, ঠিক আছে, এটা হয়। এই ধরনের রেসপন্স, মানে বিভিন্ন ধরনের রেসপন্স, মানে খুব মনোযোগ দিয়ে হয়তো বুঝছে, তখন হচ্ছে কোনো রেসপন্স থাকে না। ভয় লাগছে পাছে এক্সপ্লেন করতে, আমি আজকে আর এক্সপ্লেন করতে বলবো না। ওটাই তো হচ্ছে হিউম্যান ব্রেন না, আজ বুঝলে কাল আবার ভুলে যায়। আচ্ছা, এই অবধি পড়ালাম, আর কিছু নেই এখান থেকে, ঠিক আছে। ইউরেথ্রা ডাক্টস ফ্রম বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ডস ওপেন ইনটু পেনাইল ইউরেথ্রা, ট্রানজিশনাল এপিথেলিয়াম দিয়ে তৈরি হয়। ইনফ্লামেশন অফ দ্য ইউরেথ্রা ইজ নোন অ্যাজ ইউরেথ্রাইটিস। ইউরেথ্রাইটিস হচ্ছে ইনফ্লামেশন অফ দ্য ইউরেথ্রা ইজ নোন অ্যাজ ইউরেথ্রাইটিস। আর হচ্ছে যে ইউরেথ্রাল মিউকোসা হ্যাজ মিউকাস সিক্রেটরি গ্ল্যান্ড অলসো নোন অ্যাজ লিটিলস গ্ল্যান্ড। লিটিলস গ্ল্যান্ড বলছে মিউকাস সিক্রেটরি গ্ল্যান্ড যেটা আছে ইউরেথ্রার মধ্যে সেটাকে। আর কনজেনিটাল ম্যালফরমেশন কি কি হয়, হাইপোস্প্যাডিয়াস আর এপিস্প্যাডিয়াস, এই দুটো কনজেনিটাল অ্যানোমালি হচ্ছে। ইউরিনারি সিস্টেম হার্ড লাগছে? ইউরিনারি সিস্টেম কিন্তু অতটা হার্ড নয়, ইউরিনারি সিস্টেম কিন্তু একটা ইজি, মানে তুলনামূলক ভাবে কম্পারেটিভলি ইজি কিন্তু অন্যগুলোর থেকে। আমার মনে হয় নার্ভাস সিস্টেম ইজ মোর হার্ড, দেন কার্ডিওভাস্কুলার সিস্টেম এন্ড অঙ্কোলজি হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এবং বেশি হার্ড আমার মনে হয়। বাট ইউরিনারি সিস্টেম থেকে একটু যদি বুঝে যাও তাহলে অত বেশি হার্ড লাগবে না কিন্তু, ঠিক আছে।
ঠিক আছে, আজ এই পর্যন্তই। আমি ইয়েটা অফ করলাম, ঠিক আছে, রেকর্ডিংটা।